আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্থনীতি বিভাগ সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল সমূহ। হস্তান্তরযোগ্য দলিল সমূহ, এই টপিকসটা আমাদের কাছে একেবারেই নতুন হিসেবেই বলা যায়। যে আগে আমাদের এই কোর্সগুলো খুব বেশি ছিল না, এই টপিকস গুলো আগে ছিল না, এখন আমাদের নতুন করে আসছে। যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটা কে খুব সহজ করা, অর্থাৎ লেনদেনকে খুব বেশি সহজ করার জন্য যে অন্যান্য যে বিভিন্ন মাধ্যমগুলো আমাদের সামনে হাজির হয়ে গেছে, সেগুলোই মূলত এই হস্তান্তরযোগ্য দলিল হিসেবে আমরা দেখি। তো আমরা যদি একটু ব্যাকে ফিরে যেয়ে দেখি, পিছনে ফিরে তাকাই, সেটা হচ্ছে যখন আমাদের আহ, ওই আধুনিক সভ্যতার যে লেনদেনের যে মাধ্যম টাকা যখন আবিষ্কার হয়নি, তখন আমাদের কাছে মানি অর্থাৎ অর্থ যখন ছিল না, তখন লেনদেনের মাধ্যম হিসেবে সেই বাটার সিস্টেম হিসেবে বাটার সিস্টেম অর্থাৎ বিনিময় দ্রব্য বিনিময় প্রথা চালু ছিল। তারপরে যখন চলে আসছে অর্থ, অর্থটা আমাদের এই লেনদেনকে অনেকটাই সহজ করে দিয়ে গেছে। এই অর্থটাও আমাদের যতটুকু লেনদেনকে সহজ করছে, সেখানেও অনেকটা জটিলতা আমাদের কাছে আহ, ছিল বলা যায়। ফর এক্সাম্পল, আমরা যদি একটা বড় অঙ্কের কোনো লেনদেন করতে চাই, সেক্ষেত্রে যদি আমি আমি একটা উম, অনেকগুলো টাকা যদি কাছে করে নিয়ে বাজারে যাই অথবা আসি, সেখানে কিন্তু একটা নিরাপত্তার প্রশ্নটা এসে দাঁড়ায় সবসময়ের জন্য। সেই নিরাপত্তার প্রশ্নটাকে আরো সহজ করে রাখার জন্য অথবা আরো নিরাপদ লেনদেন করার জন্যই আমাদের এই হস্তান্তরযোগ্য দলিল। 1881 সালের আইন দিয়েই, এই কোম্পানি আইন দিয়েই আমাদের এই হস্তান্তরযোগ্য দলিল সমূহ আমাদের সামনে আসছে। তো হস্তান্তরযোগ্য দলিল সমূহ কি? হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে ঋণের এক প্রকার লিখিত দলিল। ঋণের এক প্রকার লিখিত দলিল, সেটাও এক প্রকার অর্থ অথবা টাকা, কিন্তু জিনিসটা একটু অন্যভাবে আমাদের সামনে আসছে। যদি আমরা অনেকগুলো নাম বলি, সেই নামগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাছে আরেকটু ইজি হয়। সেটা হচ্ছে কিরকম, আমরা যদি দেখি অর্থ হস্তান্তরযোগ্য দলিলের প্রকারভেদ গুলা, যেমন চেক আছে, বিনিময় বিল আছে, অঙ্গীকার পত্র আছে, সরকারি নোট, ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ট্রেজারি বিল, এই যে বিভিন্ন প্রকার আরো অনেকগুলো আমাদের এই হস্তান্তরযোগ্য দলিল আছে। এইগুলো হচ্ছে আমাদের এই 1881 সালের একটা আইন দিয়ে আমাদের সামনে আহ, লেনদেনের কে আরো সহজতর করার জন্য আমাদের সামনে নিয়ে আসা হয়ে গেছে। তো এক নম্বরে হচ্ছে আমরা যদি একটু আলোচনা করার চেষ্টা করি যে এই পয়েন্ট গুলো, যে আমাদের হাতিয়ার গুলো অথবা হস্তান্তর দলিলের যে প্রকারভেদ, বিভিন্ন ধরনের যে প্রকার আছে, এগুলো যদি আমরা আলোচনা করি, তা সেক্ষেত্রে আমাদের এই আহ, হস্তান্তরযোগ্য দলিলের বিষয়ে আরো কনসেপ্ট আরো আমাদের কাছে ক্লিয়ার হয়। তো এক নম্বরে আমরা যদি দেখি চেক। চেক হচ্ছে আহ, বিনিময় অথবা আহ, লেনদেনের জন্য সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে নিরাপদ বর্তমান সময়ে, যেটা বিশেষ করে ব্যবসায়িক পারপাসে অথবা বড় ধরনের লেনদেন যখন হয়, তখন সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়, সেটা হচ্ছে চেক। চেক হচ্ছে এক প্রকার ঋণের লিখিত দলিল, যেটা উম, উম, একজন আমানতকারীর স্বাক্ষরিত একটা পত্র, যার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে বাহককে অথবা সে যাকে
প্রাপক হিসেবে উল্লেখ করছে তাকে প্রদান করতে একটা ব্যাংক শর্তহীন ভাবেই বাধ্য। অর্থাৎ চেক হচ্ছে একটা পত্র, একটা কাগজ, তাকে যখন তার স্বাক্ষর করা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমানতকারী একটা নির্দিষ্ট ব্যাংকের পক্ষ হয়ে যখন স্বাক্ষর করে রাখছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা উল্লেখ করা থাকছে, একটা তারিখ থাকতেছে, একটা প্রাপক হিসেবে থাকছে। সে প্রাপকটা কিন্তু সে নিজেও হতে পারে, সে প্রাপকটা কিন্তু অন্য কেউ হতে পারে, অর্থাৎ একজন বাহক। সেই বাহককে বিশেষ কোনো এক্সেপশন ছাড়া, বিশেষ কোনো আহ, পরিবর্তন ছাড়া, কোনো বিশেষ কোনো সমস্যা ছাড়া কিন্তু সেই পরিমাণ টাকাটা ব্যাংক সেই প্রাপককে অথবা চেকের যে বাহককে তাকে প্রদান করতে কিন্তু বাধ্য। এইটাই হচ্ছে আমাদের এই চেক, যেটা হচ্ছে আমাদের লেনদেনকে আরো খুব বেশি সহজ করে দিয়ে যাচ্ছে। আমরা এর নিচের দিকে এসে আমরা আবার চেক সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা করব। সেকেন্ড হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা আসতেছে বিনিময় বিল। বিনিময় বিলটা হচ্ছে এক প্রকার হস্তান্তর দলিল, যেটা হচ্ছে ওই 1881 যে সালের যে আইনের 5 নম্বর ধারা অনুযায়ী আমাদের এই বিনিময় বিলটা হচ্ছে যখন দুই পক্ষের ভিতরে, যখন ক্রেতা এবং বিক্রেতার ভিতরে যখন বাকিতে ক্রয় বিক্রয় হয়। তোমরা সবাই জানো যে আহ, এখনকার সময় অথবা বর্তমান সময়ে অথবা যখন বড় অঙ্কের কেনা বেচা হয়, অনেক বড় অঙ্কের কেনা বেচা হচ্ছে, তখন এই কেনাকাটাটা সবসময় যে নগদে হয় তা কিন্তু না, এটা অনেক সময় বাকিতে হয়। যখন বাকিতে কোনো কেনা বেচা হয় তখন কিন্তু একটা লিখিত চুক্তি থাকে। এটাই হচ্ছে সেই বিনিময় বিল, যেখানে যে যে শর্ত উল্লেখ করা আছে সেই শর্ত অনুযায়ী পাওনাদারকে দেনাদার একটা নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করতে বাধ্য। অর্থাৎ লেনদেনটা যখন হয়ে যাচ্ছে, এই মুহূর্তে লেনদেন হয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাটা নগদে প্রদান করা হয়নি, নগদে প্রদান করা হচ্ছে না, তখনই হচ্ছে আমাদের একটা লিখিত যে হস্তান্তরযোগ্য যে দলিল, লিখিত যে দলিল, সেখানে লেখা থাকছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এত তারিখে একজন অমুক প্রাপককে প্রদান করতে হবে। তখন এই পত্র অনুযায়ী, এই বিল অনুযায়ী ব্যাংক তাকে সেই টাকা পরিশোধ করতে বাধ্য। সেকেন্ড হচ্ছে আমাদের অঙ্গীকার পত্র। অঙ্গীকার পত্রটা হচ্ছে প্রমিসরি নোট, যেটাকে আমরা বলতেছি অঙ্গীকার পত্র। সেটা হচ্ছে, আমরা একটা উদাহরণ হিসেবে আগে দেখি যে যখন দুই পক্ষের ভিতরে কেনা বেচা হচ্ছে, একজন ক্রেতা, একজন বিক্রেতা অথবা একজন দেনাদার এবং পাওনাদার, এক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে ব্যাংকের আবির্ভাব হতে পারে। যে ব্যাংক এখানে একটা গ্যারান্টি হিসেবে কাজ করতে পারে যে দেনাদার যদি পাওনাদারকে তার যে পাওনা সেটা যদি পরিশোধ করতে বাধ্য হয়, যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাংক তৃতীয় পক্ষ হিসেবে সেই পাওনাদারকে সেই টাকা পরিশোধ করতে বাধ্য। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার পত্র। অর্থাৎ যখন একটা ক্রেতা বিক্রেতার ভিতরে লেনদেন হচ্ছে, সেটা অবশ্যই হয় বাকিতে, তখন সেখানে একটা গ্যারান্টি হিসেবে, গ্যারান্টার হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে হচ্ছে ব্যাংক। যে যদি কখনোই, যদি দেনাদার তার পাওনাদারকে তার পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাংক অবশ্যই সেই পাওনা পরিশোধ করতে বাধ্য। যদি দেনাদার পাওনাদারকে তার পাওনা পরিশোধ করে থাকে, তাহলে তখন দেনাদার, তখন ব্যাংক এই বাধ্যতা থেকে মুক্তি পাচ্ছে, তার মানে তাকে আর পরিশোধ করা লাগছে না। সেক্ষেত্রে দেনাদারও সেই লেনদেন থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু যদি কখনো দেনাদার পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাংককে কিন্তু অবশ্যই এই টাকা পরিশোধ করতে হবে। সেটাকে আমরা বলতেছি অঙ্গীকার পত্রটা। এরপরে যেগুলো আসে সেটা হচ্ছে সরকারি নোট।
সরকারি নোট হচ্ছে খুব সহজ হিসাব, যেটা আমরা দেখি সবসময়ের জন্য, যে গভর্নমেন্ট যখন আমার তার বিভিন্ন প্রয়োজনে তখন যে নোট ইস্যুটা করে সেটাকে আমরা সরকারি নোট বলি। যেমন আমাদের দেশে যেটা হয় 1 টাকা 2 টাকা নোট, এই নোটটাকে আমরা সরকারি নোট বলি। এই নোটটা হচ্ছে আহ, স- বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার সরকার এবং সরকারের পক্ষ থেকে অর্থ সচিবের যে স্বাক্ষরিত যে নোটগুলা, এই নোটগুলোকে আমরা সরকারি নোট বলি। এটাও হচ্ছে হস্তান্তর দলিলের একটা প্রকার। এরপরে হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট হচ্ছে যে দেশের একটা দেশের যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ মনিটারি পলিসির যে যারা পরিচালনা করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ আমাদের দেশের কনটেক্সটে যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত যে নোটগুলো, সেই নোটগুলোকে আমরা ব্যাংক নোট বলি। ব্যাংক নোটটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক স্বাক্ষরিত, সুতরাং এটাই হচ্ছে ব্যাংক নোট। সুতরাং আমরা যে টাকাটা দেখি, আমাদের হাতে যে টাকাটা থাকে, এই পুরো টাকাটাই কিন্তু ব্যাংক এই ব্যাংক নোট এবং সরকারি নোট দুটোর ভিতরে যে বেসিক পার্থক্যটা থাকছে, যে নোটটাই স্বাক্ষর করা থাকে হচ্ছে অর্থ সচিবের, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ সচিবের স্বাক্ষর করা থাকে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক নোট, যেটাকে আমরা বলতেছি 1 টাকা 2 টাকা হয়তো বা এরকম নোটগুলা। আর যে নোটগুলাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গভর্নরের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে যার স্বাক্ষর আছে, সেটাকে আমরা বলতে হচ্ছে ব্যাংক নোট। এরপরে আসে আমাদের ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট ব্যাংক ড্রাফট হচ্ছে আমাদের এই লেনদেনটাকে সহজ করার জন্য যেটা আসছে, বিশেষ করে ক্রয় বিক্রয়, অথবা তোমরা যারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাদের যখন অ্যাপ্লাই করো তখন দেখতে পাবে যে ব্যাংক ড্রাফটের যে ব্যবহারটা। ব্যাংক ড্রাফট হচ্ছে যে ব্যাংকের যে কোনো একটা শাখা অন্য কোনো শাখাকে অথবা অন্য কোনো ব্যক্তিকে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পরিশোধ করার যে পত্র, সেটাকে আমরা বলতেছি ব্যাংক ড্রাফট। প্লিজ, ব্যাংকের যে কোনো একটা শাখা, সেই শাখাটা ব্যাংকের অন্য একটা শাখাকে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে অথবা অন্য একটা ব্যক্তিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পরিশোধ করার যে নির্দেশ বহন করে, এটাই হচ্ছে আমাদের ব্যাংক ড্রাফট। অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিলের একটা প্রকার, একটা লিখিত আইন, যার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকাটা ট্রান্সফার করা খুব সহজ হয়ে যায়। কারণ আমাদের এখন এই বিশ্বায়নের এই যুগে আমরা যদি দেখি, আমাদের কেনাকাটাটা কিন্তু যে এক জায়গায় আমাকে যদি এখানে আমাকে লেনদেন হচ্ছে, তো টাকাটা আমাকে পে করতে হচ্ছে আরেক জায়গায়, অথবা আরেক জায়গায় আমাকে টাকাটা পে করলে তারা আমাকে সরাসরি ডেলিভারি দিয়ে দিচ্ছে, যে জিনিসটা আমার কাছে পৌঁছায় দিচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই যে ব্যাংক ড্রাফটটা আমাদের কাছে খুব একটা উপযুক্ত মাধ্যম। অথবা দেখা যাচ্ছে আগেই কোনো ক্রয় বিক্রয়ের আগেই দেখা যাচ্ছে আমাকে টাকাটা পে করা লাগছে, এইরকম যে অবস্থাগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক ড্রাফটটা ব্যবহার করে থাকি। এরপরে আসে আমাদের এরপরে আসছে পে অর্ডার। পে অর্ডার আর ব্যাংক ড্রাফটটা কিন্তু মূলত প্রায় সেম। পে অর্ডারটাও হচ্ছে ব্যাংকের যে কোনো একটা শাখা কোনো একটা ব্যক্তিকে অথবা কোনো একটা প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার যে পথ নির্দেশ প্রদান করে, সেটাই হচ্ছে আমাদের পে অর্ডার। তো ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারটা যদি আমরা দেখি, প্রায় কাছাকাছি দুটোর ভিতরে যদি আমরা বেসিক পার্থক্য খোঁজার চেষ্টা করি, খুব বেশি পার্থক্য আমরা দেখি না। যদি পার্থক্য খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে পে অর্ডারটা হচ্ছে সাধারণত অল্প অ্যামাউন্ট যখন হয়, তখন অল্প পরিমাণে টাকা আমরা এখান থেকে আর এক জায়গায় ট্রান্সফার করার কথা ভাবি, তখন আমরা পে অর্ডারের কথা বলি। আর ব্যাংক ড্রাফট যখন বলি, ব্যাংক ড্রাফটটা হচ্ছে যখন অ্যামাউন্টটা বেশি হয়ে থাকে, সেটাকে আমরা তখন ব্যাংক ড্রাফট হিসেবে বলছি। আর একটা পার্থক্য যেটা আমাদের সূক্ষ্ম পার্থক্যই বলা যায়, সেটা হচ্ছে ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে একটা শাখা আরেকটা ওই ব্যাংকের আরেকটা শাখাকে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করে থাকে।
আর পে অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটা ব্যাংক অনুমোদন দিয়ে নিজেই সেই টাকাটা পরিশোধ করে থাকে। এগুলোই মূলত ছিল হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের বেশিরভাগই আলোচনা। এরপরে আমাদের একটা রয়ে গেছে এখানে ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা হচ্ছে ট্রেজারি বিলটা হচ্ছে ট্রেজারি বিল হচ্ছে যেটা আমাদের আগে অনেক ধরনের বিল আছে, তার ভিতরে একটা বিল হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা হচ্ছে গভর্নমেন্ট যে বিলটা ইস্যু করে, যে বিলটা যখন যে সাধারণত যেটা হয়ে থাকে যে 3 মাসের পরেই টাকাটা পে করা হয় গভর্নমেন্টের ক্ষেত্রে। আর এই ট্রেজারি বিলটা গভর্নমেন্ট ইস্যু করে, গভর্নমেন্টের বিভিন্ন প্রয়োজনেই কিন্তু গভর্নমেন্ট এটা ইস্যু করে থাকে। সুতরাং হস্তান্তর দলিল দলিল বলতে আমরা যদি, যেহেতু আমি প্রথমেই বলছিলাম যে এই জিনিসগুলো আমাদের নতুন করে আমাদের সামনে আসছে, যে জিনিসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেক লেনদেনকে সহজ করার জন্য আসছে, সেগুলোই আমাদের এখন আমাদের বইয়ের আলোচনায় চলে আসছে। সুতরাং হস্তান্তরযোগ্য দলিল বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সহজ করে যদি আবারও বলি, সেটা হচ্ছে অর্থ, মানি এর পরিবর্তে লেনদেনকে সহজ করার জন্য তার বিকল্প হিসাবে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলোই হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। আমি আবারও বলছি, লেনদেনের মাধ্যম হিসেবে আমরা সবাই জানি, লেনদেনের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে টাকা। এই টাকা আমাদের লেনদেনকে খুব সহজ করছে এক কথায়, এটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সরাসরি সবসময় যদি আমরা লেনদেনের মাধ্যম হিসেবে টাকা ব্যবহার করি, সেটা কিন্তু সবসময় আহ নিরাপদ হয় না। অনেক ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার একটা প্রশ্নটা চলে আসে। সুতরাং এই টাকার বিকল্প হিসেবে লেনদেনের ক্ষেত্রে আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি, যে যে আহ, ঋণের লিখিত আইনগুলো, লিখিত লিখিত দলিলগুলো ব্যবহার করি, টাকার বিকল্প হিসেবে ঋণের যে লিখিত দলিলগুলো ব্যবহার করি, সেগুলোকেই আমরা বলি হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এই হস্তান্তরযোগ্য দলিলের আমরা একটা আলোচনা আমরা এখানে দেখলাম। এরপরে আসছে আমাদের যে আমাদের হস্তান্তরযোগ্য যে আহ, ঋণের যে দলিল আমরা যেগুলো বলছি লিখিত দলিল, সেগুলোর ভিতরে 1 নম্বরেই ছিল হচ্ছে আমাদের চেক। 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের চেক। চেকটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। তো আমরা এখন এই চেকের কিছু প্রকারভেদ দেখি। যে প্রকারভেদটা যে আমাদের সবসময় খুব জানাটা দরকার, সেটা হচ্ছে বাহন চেক। আমরা এখানে দেখবো যে চেকের প্রকারভেদ গুলোই হচ্ছে মূলত হচ্ছে 3 প্রকার চেক। 1 নম্বরটা হচ্ছে বাহন চেক, 2 নম্বরটা হুকুম চেক, 3 নম্বরটা হচ্ছে ডাক কাটা চেক। এই 3 প্রকার চেকটাই হচ্ছে আমাদের খুব বেশি আলোচনার দরকার। 1 নম্বর হচ্ছে বাহন চেক। বাহন চেক মানে হচ্ছে যে এই চেকটা বহন করবে সেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে। প্লিজ, যে এই চেকটা বহন করছে সেই ব্যাংক থেকে এই টাকাটা উত্তোলন করতে পারবে। অর্থাৎ একজন আমানতধারী, একজন ব্যাংকের গ্রাহক, সে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তার চেকে লিখে স্বাক্ষর করলেই, তারিখ থাকবে, স্বাক্ষর করলেই সেটা একটা চেক। এই চেকের যে প্রাপক, সেই এই টাকাটা ব্যাংক থেকে তুলতে পারে। এক্ষেত্রে প্রাপক সে নিজেই হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে। যাকে প্রাপক হিসাবে উল্লেখ করা হবে অথবা যে এই চেকটা বহন করবে, সেই ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে। অর্থাৎ ব্যাংক কোনো প্রকার শর্ত ছাড়াই, উইথ সাম এক্সেপশনাল কেস, তাছাড়া ব্যাংক ওই চেকের বাহককে টাকা প্রদান করতে বাধ্য। এটাই হচ্ছে বাহন চেক। অর্থাৎ এই বাহন চেকের মালিকানাটা সবসময়ের জন্য হস্তান্তরযোগ্য। অর্থাৎ যার কাছে এই চেক থাকবে সেই ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে। যে ব্যাংক চেকটা হোল্ড করবে, সেই তাকে ব্যাংক টাকা দিতে বাধ্য। এরপরে আসে হুকুম চেক। অর্থাৎ বাহন চেকের
আর যদি আমরা চেকটা দেখি, চেকের চেকের যে প্রাপক হিসেবে যাকে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কিন্তু বলা থাকে কে বা বাহককে, কে বা বাহককে উল্লেখ করা থাকে। এটাই হচ্ছে আমাদের বাহন চেক। এরপরে আসা হচ্ছে হুকুম চেক। হুকুম চেকটাও হচ্ছে বাহন চেকের মতোই। একজন একজন ব্যাংকের গ্রাহক, সে ওই নির্দিষ্ট শাখায় যে চেক স্বাক্ষর করে প্রাপকের কাছে হস্তান্তর করছে, সেটাই হচ্ছে হচ্ছে হুকুম চেক। হুকুম চেক আর বাহন চেক প্রায় কাছাকাছি। একটু পার্থক্য যেটা হচ্ছে, হুকুম চেকের যে প্রাপক উল্লেখ থাকে তাকে প্রাপ তার শেষে, প্রাপকের শেষে কে বা আদেশ অনুসারে, কে বা আদেশ অনুসারে এই শব্দটা উল্লেখ থাকে। অর্থাৎ এক্ষেত্রে যাকে এই প্রাপক হিসেবে উল্লেখ করা হয়ে গেছে সে ছাড়া আর কেউ ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে না। অর্থাৎ যাকে প্রাপক হিসেবে উল্লেখ করা হয়ে গেছে সে ছাড়া আর কেউ ব্যাংক থেকে টাকাটা তুলতে পারে না। যদি আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখি যে বাহন চেকটাই বহুল ব্যবহৃত, হুকুম চেকের খুব বেশি ব্যবহার আমরা দেখি না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে দাগ কাটা চেক। দাগ কাটা চেকটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে, বিশেষ করে যারা বড় ধরনের ব্যবসায়ী তাদের লেনদেনের ক্ষেত্রে এই দাগ কাটা চেকটা খুব বেশি ব্যবহৃত হয়, কারণ এই চেকটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। দাগ কাটা চেক হচ্ছে একটা চেকের বাম পাশে দুটো সমান্তরাল দুটো দাগ থাকে, একটা চেকের বাম দিকে দুটো সমান্তরাল দাগ থাকে। এটা অর্থাৎ আমরা যে বাহন চেক বলছি অথবা হুকুম চেক বলছি, এই চেকটাকেই যখন বাম সাইডে উপরের দিকে সমান্তরাল করে দুটো দাগ দেওয়া থাকে তখন সেটাকে আমরা বলতেছি দাগ কাটা চেক। দাগ কাটা চেকের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রাপক যাকে প্রাপক হিসেবে উল্লেখ করা হয়ে গেছে সে তার ব্যাংক অ্যাকাউন্টে ওই চেকটা জমা দিয়ে তারপরে ওই টাকাটা তুলতে পারবে। অর্থাৎ এই টাকাটা এই চেকটা হচ্ছে হস্তান্তরযোগ্য না। মানে একজনের থেকে আর একজন যদি যদি একজনের কাছ থেকে আর একজনের কাছে যদি চেকটা হস্তান্তর হয়ে যায় সে টাকাটা তুলতে পারবে না। অথবা ব্যাংকে যে কোনো শাখায় ওই চেকটা জমা দিয়েই সঙ্গে সঙ্গে টাকাটা তুলে নিতে পারবে না। কারণ যে প্রাপক হিসেবে যাকে উল্লেখ করা হতে হবে তাকেই কিন্তু নির্দিষ্ট সেই তার প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে তারপরে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে হবে। অর্থাৎ এখানে একটা প্রাতিষ্ঠানিক একটা সিস্টেমের মাধ্যমে যখন আসে তখন এই লেনদেনটা থাকে অধিক নিরাপদ। সুতরাং বাহন চেক যদি দেখি আর দাগ কাটা চেক দুটোর ভিতরে দেখি, বাহন চেকটা খুব বেশি নিরাপদ না, কারণ যার কাছে চেকটা থাকছে সেই তুলতে পারে। আর দাগ কাটা চেকটা হচ্ছে অধিক নিরাপদ। এরপরে আরো অনেক প্রকারের চেক আছে, যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। যেটাকে আমরা বলি যেমন অগ্রিম চেক। অগ্রিম চেকটাও হচ্ছে এক প্রকারের বাহন চেক, যে চেকের ক্ষেত্রে আহ, অগ্রিম অর্থাৎ আজকের তারিখে আজকে যদি আমি স্বাক্ষর করে থাকি চেকে, কিন্তু আমি উল্লেখ করছি হচ্ছে 1 সপ্তাহ পর অথবা 15 দিন পরের একটা তারিখ, অর্থাৎ ওই দিনে সে টাকাটা তুলতে পারবে। অর্থাৎ অগ্রিম একটা ডেট দেওয়া থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে অগ্রিম চেক। আবার আমরা কোনো কোনো সময় দেখি যে বাহন চেকের কথা, সরি, ফাঁকা চেকের কথা। ফাঁকা চেকটাও হচ্ছে এক প্রকারের চেক, যেটা হচ্ছে একজন ব্যাংকের গ্রাহক সে তার চেকে স্বাক্ষর করে দিবে, কিন্তু এক্ষেত্রে যে অ্যামাউন্টটা, টাকার পরিমাণটা এক্ষেত্রে উল্লেখ থাকবে না। অর্থাৎ স্বাক্ষর করা থাকছে, এখন যখন প্রাপক সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওখানে বসায় নিয়ে ওখানে লিখে সে ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে। এটাকে আমরা বলি হচ্ছে যে ফাঁকা চেক। অর্থাৎ সেখানে সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র টাকার পরিমাণটা উল্লেখ থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি মার্কেট চেক। মার্কেট চেকও আমরা বলতে পারি যে সেটাও একটা চেক, স্বাক্ষর করা আছে, সবকিছু আছে। এইগুলো হচ্ছে যে কোনো নির্দিষ্ট মার্কেট অথবা নির্দিষ্ট দোকান থেকে ওই চেকটা দেখায় আহ
কেনাকাটা করা যেতে যায়। এগুলো আমরা অনেক মার্কেট চেক বলি। আর যদিও এই মার্কেট চেকের কনসেপ্টটা আমাদের মতো দেশে এখনো খুব বেশি প্রচলিত না অথবা জনপ্রিয় না, এগুলো উন্নত দেশে খুব বেশি দেখা যায় যে একটা চেক লেখা আছে, সেটার একটা নির্দিষ্ট মার্কেট অথবা নির্দিষ্ট শপিং মলে যদি আমরা শো করি, তো সেখান থেকে কিন্তু আমরা লেনদেন করতে পারি। এরপরে হতে পারে যে হচ্ছে দাগমুক্ত চেক। দাগমুক্ত চেকটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে যে আমরা যেটাকে দাগ কাটা চেকের কথা বলতেছি, যেটাকে আমরা দাগ কাটা চেক বলি, সেই দাগ কাটা চেকটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্রাপক, যাকে প্রাপক হিসেবে উল্লেখ করা হয়ে গেছে, সে কিন্তু আহ, একটু অনুনয় বিনয় করতে পারে অথবা সে বলতে পারে, যে অনুরোধ করতে পারে যে দাগ কাটা চেক যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হয় কি তার লেনদেনে খুব একটু দেরি হয়ে যায়। অর্থাৎ তাকে ওই অ্যাকাউন্টটা, তার নিজের অ্যাকাউন্টে ওই চেকটা জমা দিতে হবে, তারপরে সেটা ক্রেডিট হবে, তারপরে সেখান থেকে টাকা তোলে, যে কারণে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্য প্রাপক উল্লেখ সে এক্ষেত্রে বলতে পারে যে, অনুরোধ করতে পারে যে যেন ওই দাগ কাটা চেক না হয়। তখন সে দাগ কাটাটাকে সেখানে ওই চেকটাকে ক্রস করে সেক্ষেত্রে একটা স্বাক্ষর করে দিলেই সেটা কিন্তু একটা বাহন চেকের মতো হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে দাগমুক্ত চেক। এরপরে হতে পারে যে ভ্রমণ চেক। ভ্রমণ চেক এক প্রকার হয়, যেগুলো হচ্ছে যে আমি যে কোনো একটা ব্যাংকের পক্ষ থেকে একটা চেক লিখে নিয়ে গেলাম, আমি যখন ভ্রমণে যাচ্ছি, একটা অন্য একটা জায়গায় যখন চলে যাচ্ছি, তখন ওই ব্যাংকের একটা অন্য শাখায় ওই চেকটা শো করে সেখান থেকে আমি টাকা তুলে নিতে পারি আমার প্রয়োজন মতো। এক্ষেত্রে যেটা হয় যে নতুন করে আবার তার অ্যাকাউন্ট করা লাগে না, ওই যে ওই ব্যাংকে ওই শাখায় অ্যাকাউন্ট লাগে না, তাকে দেখানো মাত্রই তাকে টাকা দিয়ে দেওয়া হয়। এছাড়া অনেক সময় উপহার চেক হতে পারে। উপহার চেক মানে হচ্ছে যে একটা আমরা বিভিন্ন অকেশনে যে কাজটা করি, কাউকে উপহার দেওয়ার জন্য একটা চেক দিতে পারি, সেটা সে শো করে পরবর্তীতে আবার টাকাটা ভাঙিয়ে নিতে পারে। তো এইগুলো ছিল মোটামুটি আমাদের চেকের প্রকারভেদ। মেইন যে চেকের প্রকারভেদ যদি আমরা দেখি, সেটা হচ্ছে বাহন চেক, হুকুম চেক, আর একটা হচ্ছে ডাক কাটা চেকটা। এরপরে হচ্ছে আমাদের চেক, চেকের যে বৈশিষ্ট্যগুলা, চেকের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, চেকের একটা বৈশিষ্ট্য অর্থাৎ একটা চেক যখন প্রস্তুত করা হয়, তাহলে সেক্ষেত্রে কি কি উল্লেখ করা হয়। আমরা যদি 1 নম্বরে দেখি যে প্রস্তুতকারক স্বাক্ষরিত, অর্থাৎ আমি যে একটা অ্যাকাউন্ট হোল্ডার, এক্ষেত্রে চেক তো একটা সাদা কাগজ, যখনই আমি নিচেই আমার স্বাক্ষর করার জায়গায় আমি স্বাক্ষর করব, তখন সেটা কিন্তু একটা চেক হচ্ছে, অর্থাৎ প্রস্তুতকারক স্বাক্ষরিত। প্রস্তুতকারকের স্বাক্ষর ছাড়া, একজন ব্যাংক হোল্ডারের, অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর ছাড়া একটা চেক হচ্ছে মিনিংলেস, এর কোনো ভ্যালু নেই। সুতরাং প্রস্তুতকারককে স্বাক্ষর করতে হবে। সেকেন্ড হচ্ছে লিখিত আদেশ। চেকটা হচ্ছে একটা লিখিত আদেশ। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি ধরে নিচ্ছি আমার সোনালী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে যে শাখায় আমার অ্যাকাউন্ট, সেই শাখার থেকে আমি স্বাক্ষর করলাম। সুতরাং এটা একটা আইন, অর্থাৎ ওই হস্তান্তরযোগ্য যে দলিল সমূহ, যে আইনটা 1881, এই আইন অনুযায়ী যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকে, যে টাকাটা আমি আমার চেকে উল্লেখ করছি, ব্যাংক কোনো প্রকার শর্ত ছাড়াই বাহককে অথবা আমাকে সেই টাকাটা দিতে বাধ্য। সুতরাং এটা একটা লিখিত একেবারে আদেশ, একেবারে অর্ডার বলা যায় একজন গ্রাহকের পক্ষ থেকে। থার্ড হচ্ছে চাহিদা মাত্র প্রদেয়। চাহিদা মাত্র প্রদেয় অর্থাৎ আমি আমার চেকটা আমি ব্যাংকে আমার নির্দিষ্ট শাখায় শো করছি, তখন ব্যাংক আমাকে সেই টাকাটা প্রদান করতে বাধ্য। চাহিদা মাত্র প্রদেয় অর্থাৎ কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। তোমরা যদি কখনো দেখবা, তোমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, তুমি যদি একটা নির্দিষ্ট টাকা তোমার অ্যাকাউন্টে জমা থাকে, সেই টাকাটার উপরে যদি এখন একটা চেক তুমি লিখো, তুমি অ্যাকাউন্টে, তুমি যখন ব্যাংকে নিয়ে যাচ্ছ, তুমি দেখবে যে কোনো প্রকার কোনো প্রশ্নই করা হবে না, যদি আমাদের এখানে কোনো কোনো প্রকার ভুল না থাকে। এরপরে আমরা দেখি একাধিক পক্ষ। একাধিক পক্ষ চেকের ক্ষেত্রে কিন্তু একাধিক পক্ষ কাজ করতে পারে। আমি প্রস্তুতকারক, আমি অ্যাকাউন্ট হোল্ডার, আমি একটা পক্ষ, প্রাপক যাকে লিখছি সে একটা
পক্ষ হতে পারে, এক্ষেত্রে থার্ড পক্ষ হিসেবে ব্যাংক জড়িত, ব্যাংকের পক্ষ থেকে চেকটা ইন্ডোর্স করা হচ্ছে, সুতরাং অনেকগুলো পক্ষ এখানে কাজ করে। প্রস্তুত তারিখ, তারিখ একটা ফ্যাক্ট, কারণ আমাকে তারিখটা উল্লেখ করতে হবে যে আমি কবে লেনদেন করছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আজকে যদি আমি স্বাক্ষর করি, এরপরেও কিন্তু 180 দিনের মতো একটা ভ্যালিডিটি কিন্তু সেখানে থাকে। হ্যাঁ, কিন্তু যেটাই থাকুক না কেন আমাকে কিন্তু ওই চেকের ক্ষেত্রে কিন্তু একটা তারিখ উল্লেখ করতে হবে। প্রাপক, চেকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে কিন্তু এখানে প্রাপক উল্লেখ করতে হবে। প্রাপক কে হতে পারে? আমি যে প্রতিষ্ঠান অথবা যে ব্যক্তিকে চেকটা লিখছি সেটা, অথবা এক্ষেত্রে প্রাপক আমি নিজেই, যে নিজ অথবা আমরা যেটাকে সেলফ লিখে রাখি, সেটাও একটা আহ, তার মানে প্রাপক হিসেবে কাউকে উল্লেখ করতেই হবে, লিখতে হবে ওখানে কারণ। তারপর হচ্ছে নির্দিষ্ট শাখায় উপস্থাপন। আমি আমার চেকটা যে শাখায় উপস্থাপন করছি, যে শাখার চেক, ঠিক সেই শাখায় কিন্তু আমাকে সেটা উল্লেখ করতে, উপস্থাপন করতে হবে, তারপরে কিন্তু আমি টাকাটা পাচ্ছি। সুতরাং এগুলো হচ্ছে আমাদের একটা চেকের আমরা বৈশিষ্ট্য হিসেবে দেখি। এরপরে আমরা যদি দেখি চেকের প্রস্তুত প্রণালী, আমি আবার বলছি, যেহেতু আমাদের হস্তান্তরযোগ্য যে দলিল সমূহ, যে এই টপিকসটা এখানে কিন্তু আমাদের ওই দলিল, ঋণের যে দলিল অনেকগুলো ছিল, যে আমরা যেটা বলছি যে অঙ্গীকার পত্র অথবা বিনিময় বিল অনেকগুলো, এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি যেটা আমাদের ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে চেক। সেই জন্য আমাদের এই আজকের আলোচনাটা, লেকচারের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কথা বলছি হচ্ছে চেক নিয়ে, যেটা স্টুডেন্ট হিসেবে যে ভবিষ্যতে তোমাদের দরকারও পড়তে পারে। এরপরে আসছে আমাদের, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চেক প্রস্তুত প্রণালী। আমরা যখন হচ্ছে আমরা চেকটা আমি প্রস্তুত করব, সেক্ষেত্রে আমি চেকের কি কি জিনিসগুলো দেখব। এক নম্বর হচ্ছে যে হিসাব নম্বরটা। হিসাব নম্বরটা আমার তোমার যখন তুমি একটা ব্যাংকে যখন একটা হিসাব নম্বর খুলছো, তখন তোমাকে যে একটা অ্যাকাউন্ট খুলছো, তোমাকে যে একটা হিসাব দেওয়া হচ্ছে, মানে বই দেওয়া হচ্ছে, চেক দেওয়া হচ্ছে, সেখানে দেখবে চেকের প্রত্যেকটা পাতায় কিন্তু সেখানে একটা নাম্বার উল্লেখ করা আছে। এরপরে হচ্ছে যে যেটা আসে সেটা হচ্ছে প্রাপকের নাম। আমি কাকে চেকটা দিচ্ছি তার নামটা উল্লেখ করা লাগবে এখানে। এক্ষেত্রে যদি কখনো আমি বলছি যে কোনো ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, নিজের নামও হতে পারে, অর্থাৎ আমি নিজেই এক্ষেত্রে প্রাপ্ত। স্বাক্ষর, একটা চেকের সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেটা যেটা হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর হচ্ছে চেকের সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যাচ্ছে। চেকের প্রাণটাই হচ্ছে স্বাক্ষর, অর্থাৎ স্বাক্ষর যদি না থাকে সেই চেকটা হচ্ছে মিনিংলেস, এটা জাস্ট একটা কাগজ, জাস্ট একটা ওয়েস্টেজ একটা পেপার, আর কিছুই না। কিন্তু সুতরাং স্বাক্ষরটাই হচ্ছে, গ্রাহকের স্বাক্ষরটাই হচ্ছে সবার আগে। স্বাক্ষরটা যদি আমরা তুমি অথবা তুমি যখন ব্যাংকে চেকে স্বাক্ষর করবে, তখন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন যে স্বাক্ষরটা দিয়েছিলাম, সেই স্বাক্ষরটা যদি না হয়, সেই স্বাক্ষরটা যদি নাম তার সঙ্গে না মিলে, তাহলে কিন্তু ব্যাংক আমাকে টাকা দিবে না। সুতরাং এই স্বাক্ষরটা ওটা কিন্তু একটা একটা নির্দিষ্ট, আমি যে স্বাক্ষরটা করছি হুবহু সেই স্বাক্ষরটাই কিন্তু ব্যাংক ওই চেকে করতে হবে। এরপরে হচ্ছে যে অর্থের পরিমাণ। অর্থের পরিমাণটা হচ্ছে আমি যে কত টাকা আমি তাকে তোলার জন্য, উত্তোলন করার জন্য আমি চেকটা লিখছি, চেকটা ইস্যু করছি, সেই অর্থের পরিমাণটা ওখানে লিখতে হবে। আমরা যেটা দেখি যে চেকের ক্ষেত্রে আহ, একটা বাংলা এবং অর্থাৎ কথায় এবং সংখ্যায় দুই ভাবেই কিন্তু অর্থের এই পরিমাণটা লেখার অপশন আছে। সুতরাং এই পরিমাণটা খুব সুন্দরভাবে লিখতে হবে এখানে। বিশেষ করে সংখ্যায় যখন লেখা হবে, তখন কিন্তু সংখ্যাটা একেবারে স্পষ্ট করে লিখি। এবং আমরা যেটা ইন প্র্যাকটিক্যালি যেটা করি, যে সংখ্যাটা লিখে সে আমি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলছি, তখন যেটা করি আমরা, যে দুই সাইডে দুটো দাগ দিয়ে দিই, অর্থাৎ পাশে যেন আর কোনো সংখ্যা বসানোর কোনো সুযোগ না থাকে। এভাবে আমরা অর্থের পরিমাণটা লিখি। তারিখটা তো অবশ্যই দিতে হবে। এরপরেও যেটা দরকার সেটা হচ্ছে পরিবর্তন একটা অপশন থাকে। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু চেকটা লেখার সময় খুব হিসাব করে, অর্থাৎ ধীরে ধীরে খুব স্পষ্ট করে অনেক সবকিছু লিখতে হবে, কিন্তু কখনো কখনো কোনো একটা হিসাব লিখতে যে দেখা যাচ্ছে না প্রাপকের নাম অথবা
তারিখের জায়গায় বিশেষ করে অথবা পরিমাণের জায়গায় কখনো যদি আমাদের দেখা যাচ্ছে কাটাকাটি অথবা ভুল ভ্রান্তি হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হয়, যেটা যেটা করণীয় সেটা হচ্ছে চেকটা নষ্ট না করে আমরা যেটা করি, চেকের সেই অ্যামাউন্ট যে জায়গাটা ভুল হয়ে গেছে সেটাকে একটানে কেটে দিয়ে উপরে অথবা পাশে সঠিকভাবে আমরা লিখে দিই। সঠিকভাবে যখন লিখে দিতে হয় তখন সাথে সাথে কিন্তু ওই জায়গায় আবার নিজের একটা ইনিশিয়াল স্বাক্ষর, অর্থাৎ তোমার একটা তুমি যে স্বাক্ষর করে টাকা তুলছো তার সে পাশে ছোট্ট করে একটা স্বাক্ষর দিয়ে দিতে হবে। স্বাক্ষরটা দিয়ে দেওয়া হলে তখন ওই চেকটায় আর কোনো সমস্যা থাকে না। তো এইগুলোই ছিল মোটামুটি আমাদের চেক প্রস্তুত প্রণালী। এরপরে আরেকটা জিনিস আমাদের সর্বশেষ আলোচনায় যা আছে আজকে, সেটা হচ্ছে চেকের অমর্যাদা। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে চেকের অমর্যাদা। সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলছি যে চেক এমন একটা জিনিস যে 1881 সালের যে সেই আইন দ্বারা আহ, তৈরি, যে আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমি যদি আমার যে অ্যাকাউন্টটা যে ব্যাংকের যে শাখায় আছে সেই শাখায় যদি আমি একটা চেক লিখি প্রাপককে অথবা বাহককে, ব্যাংক কোনো প্রকারের কোনো শর্ত ছাড়া, কোনো প্রকারের কোনো প্রশ্ন ছাড়াই শর্তহীন ভাবে সেই টাকাটা কিন্তু পরিশোধ করতে বাধ্য। কিন্তু এটা সত্ত্বেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি আমার একটা চেক যদি ব্যাংকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট শাখায় জমা দিই, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু টাকাটা নাও দিতে পারে। এই যে ব্যাংকের একটা চেক জমা দেওয়ার পরে যে ব্যাংক টাকা নাও দিতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক চেকের অমর্যাদা। চেকের অমর্যাদা, ডিজনার, চেকের যে ডিজনার আমরা যে শব্দটা ব্যবহার করি। তো সেটা কিভাবে কিভাবে ঘটতে পারে? সে আমি যে চেকটা লিখছি, যে চেকটা যদি আমার কমপ্লিট না হয়, সে আমার এখানে স্বাক্ষরে কোনো সমস্যা আছে, কোনো পরিমাণটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারিখটা ক্লিয়ার না, অথবা তারিখটা যে অনেক ব্যাকডেটেড তারিখ হতে পারে, এইরকম যদি কখনো কোনো পরিস্থিতি আসে, সেক্ষেত্রে কিন্তু চেকটা ডিজনার হতে পারে। অর্থাৎ ব্যাংক আমাকে, নির্দিষ্ট শাখা আমাকে টাকা অথবা প্রাপককে টাকা প্রদান নাও করতে পারে। অথবা যে অ্যাকাউন্টে আমি যে আমার যে অ্যাকাউন্টে যত প্রকার টাকা ডিপোজিট রয়ে গেছে, আমি যদি চেকে যে টাকাটা উল্লেখ করছি সেই টাকার পরিমাণটা যদি আমার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে জমা, তার থেকে যদি আমি বেশি উল্লেখ করি, অর্থাৎ সে আমার অ্যাকাউন্টে টাকা আছে 50,000 টাকা, আমি চেক লিখে দিলাম হচ্ছে 1,00,000 টাকা, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার চেকের ডিজনার, অর্থাৎ চেকটা যে অমর্যাদা ঘটছে, অর্থাৎ চেকটা ব্যাক আসছে, আমাকে টাকাটা দিচ্ছে না। সুতরাং আমি যদি চেকটা টাকা তুলতে চাই, তাহলে আমাকে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে। সুতরাং এই চেকের অমর্যাদার ভিতরে যদি আমরা দেখি, তাহলে মেইনলি যেটা হচ্ছে, চেকের অমর্যাদা বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে ইনকমপ্লিট যে চেকটা, চেকটা যদি ইনকমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের চেকের অমর্যাদা ঘটতে পারে। আর একটা হচ্ছে যদি আহ, পর্যাপ্ত টাকাটা না থাকে, অথবা চেকটা যদি কাটাছেঁড়া থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত এই চেকের অমর্যাদা ঘটে থাকে। এইগুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই, অন্য সব ক্ষেত্রেই ব্যাংক কিন্তু গ্রাহককে টাকা দিতে বাধ্য। সুতরাং এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, করোনার ভিতরে সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।